আসসালামু আলাইকুম। সিনেমা সিটি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের গল্পটি একজন সাধারণ মহিলাকে নিয়ে, যে নিজের সাথে হওয়া অন্যায়ের বিচার নিতে সোচ্চার হয়ে ওঠে। আজকে এক্সপ্লেন করব টানটান উত্তেজনাপূর্ণ দক্ষিণ কোরিয়ান মুভি সিটিজেন অফ এ কাইন্ড। শুরুতেই দেখা যায় এই গল্পের প্রধান চরিত্র দুঃখীকে। সে একটি লন্ড্রি মাঠে কাজ করে। কাজের মধ্যেই তার কাছে একটি ফোন আসে। ওই পাশের ব্যক্তিটি বলে, আমি হোয়াসাং ব্যাংক থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সনজিন বলছি। আপনি কিছুদিন আগে লোন নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন। আমি এই ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই। দুঃখী বলে, কিন্তু আমাকে তো বলেছিল আমি লোন নিতে পারবো না। সন বলে, এটা আলাদা লোন। এর নাম সানশাইন লোন। স্বল্প বেতনের মানুষদের এই লোনটা দেওয়া হয়। আপনি $50,000 পর্যন্ত লোন নিতে পারবেন। তখন দুঃখী রাজি হয়ে যায়, কারণ তার লোনের খুব দরকার ছিল। কিছুদিন আগে আগুন লেগে তার বাসাসহ সবকিছুই পুড়ে গিয়েছে। তার কাছে কোনো সঞ্চয় ছিল না। এই ফোন কলের কিছুদিন পরেই দুঃখী হোয়াসাং ব্যাংকে যায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সনের খোঁজ করতে। আর অসহায় হয়ে সবাইকে বলে, ম্যানেজার সনকে ডেকে দিন প্লিজ, তার সাথে আমি যোগাযোগ করতে পারছি না। তখন একজন মহিলা কর্মচারী এসে বলে, আমি ম্যানেজার সন। কিন্তু দুঃখী বলে, না, আমি যার সাথে কথা বলেছি সে তো একজন ছেলে। আর তার কাছে থাকা কর্মচারী কার্ডের ছবি দেখায়। তখন কর্মচারী মহিলাটি জিজ্ঞেস করে, আপনি কি তাকে টাকা পাঠিয়েছিলেন? দুঃখী বলে, হ্যাঁ, ছেলেটি বলেছিল লোনের অ্যাপ্লিকেশন করার জন্য টাকা দিতে হবে। কর্মচারীটি বলে, আমরা অ্যাপ্লিকেশনের জন্য কখনোই টাকা চাই না। তারপরেই দুঃখী বুঝতে পারে আসলে সে স্ক্যামের শিকার হয়েছে। আর তার প্যানিক অ্যাটাক হয়। সবাই তাকে সাহায্য করে শান্ত হতে। শান্ত হওয়ার পরেই সে জিজ্ঞেস করে, এই বদমাশটাকে কিভাবে ধরবো। তারপর দুঃখী পুলিশ স্টেশনে গিয়ে কেস ফাইল করে। ডিটেকটিভ তার স্টেটমেন্ট নেওয়ার পরে বলে, আপনার কাছে 8 বারে $32,000 নিয়েছে, এতবার এটা ওটার জন্য টাকা চেয়েছে, তাও আপনার একবারও সন্দেহ হয়নি? একবারও না? দুঃখী বলে, আমার টাকার খুবই প্রয়োজন ছিল, আমি বেশি চিন্তা করতে পারিনি। তারপরে ডিটেকটিভ বলতে থাকে, তাই বলে 8 বার চাইলেও আপনার একবারও সন্দেহ হলো না? তখন দুঃখী তার গলার ব্যান্ডেজটা খুলে পুড়ে যাওয়া অংশটি দেখায়। আর বলে, আপনার বাসা কি পুড়ে গিয়েছে? লাইফ সেভিংস পুড়ে গিয়েছে? ইন্স্যুরেন্স থেকেও কোনো টাকা পাওয়া যায়নি। আপনার কি মনে হয় আমার থেকে আপনার বেশি খারাপ লাগছে? আপনি শুধু আমাকে বলেন কিভাবে আমি টাকাটা ফেরত পাবো। আপনি বদমাশটাকে ধরতে পারবেন? ডিটেকটিভ বলে, অ্যাকাউন্ট ট্র্যাক করতে টাইম লাগবে। তখনই অন্য কেসের জন্য ওনাকে ডাক দেওয়া হয়। দুঃখী হতাশ হয়ে ফিরে আসে। তার পুড়ে যাওয়া বাসায় যায়, সেখানে তার ছেলের খেলনা গাড়িটি খুঁজে বের করে। তারপর তার ছেলেমেয়েকে ডে কেয়ার থেকে আনতে যায়। তার ছেলে বলে, আমার গাড়িটা নিয়ে এসেছো? তাকে গাড়িটা দিলে ছেলেটি বলে, কালো কেন হয়ে গেছে? আগে তো লাল ছিল। তখনই ডে কেয়ারের টিচার এসে বলে, ফি না দিলে ওদেরকে আমরা রাখতে পারবো না। এরপরেই দেখানো হয় চায়নার চিংদাও সিটিতে অবস্থিত একটি বাসা। এখান থেকেই পরিচালিত হয় স্ক্যামিং এর কাজগুলো। চাকরি দেওয়ার নাম করে অনেক যুবককে নিয়ে আসা হয় এখানে। তারপর তাদেরকে বন্দি করা হয়। তাদেরকে দিয়ে জোর করে ব্ল্যাকমেইলিং, ভয়েস ফিশিং এই সকল কাজ করানো হয়। কেউ কাজ করতে না চাইলে তাকে বিভিন্ন অত্যাচার করা হয়। তাদের আরো কিছু শাখা চায়নাতে রয়েছে। এখান থেকেই তারা কোরিয়ার মানুষদের স্ক্যাম করে। এদের ভুক্তভোগী হচ্ছে দুঃখী। এখানেই দেখা যায় সনকে, যে দুঃখীকে ফোন করেছিল। এখন সে অন্য একজনকে লোন নেওয়ার জন্য কনভিন্স করছে। তাদের কাজ হচ্ছে যারা ব্যাংক থেকে লোন পায় না তাদেরকে ফোন দিয়ে বলা যে তারা লোনের ব্যবস্থা করে দিতে পারবে এবং ডিপোজিট হিসেবে টাকা নেয়। এর মধ্যেই একজনকে পেটানো হয়, কারণ সে কলে ঠিকমতো কথা বলতে পারছিল না। রাতে তাদের কল করার কাজ শেষ হলে তাদের সবাইকে এক ঘরে ঢুকিয়ে তালা মেরে দেওয়া হয়, যেন পালাতে না পারে। সবাই ঘুমিয়ে পড়লে সন জানালা ভেঙে পালানোর চেষ্টা করে। সে কার্নিশ দিয়ে নিচে নামার চেষ্টা করে। হামাগুড়ি দিয়ে পার হওয়ার সময় ভেন্টিলেটর দিয়ে দেখতে পাই দুইটা ছেলেকে পিটানো হচ্ছে, কারণ তারা পালাতে গিয়ে ধরা পড়েছে। তাদেরকে বলা হয়, তোর বাসার ঠিকানা, তোর পরিবারের সবার মোবাইল নাম্বার, এমনকি তোর আইডি নাম্বারও আমাদের কাছে আছে। পালিয়ে তুই কোথায় যাবি? তুই কি চাস তোর বোনকে আমরা ব্ল্যাকমেল করি? ছেলেটি রেগে গিয়ে গালাগালি করতে থাকে আর বলে, তোরা এই চুরির টাকা কামিয়ে জেলে পচে মরবি। তখনই এই স্ক্যামিং চক্রের প্রধান, যাকে সবাই বিগ বস বলে, সে ছেলেটির মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। অন্য ছেলেটি কাঁদতে কাঁদতে রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। বিগ বস বলে, এখানে যা হলো তা কি তুই সবাইকে বলে দিবি? ছেলেটি বলে, না, আমি কাউকে কিচ্ছু বলবো না। তখন বিগ বস বলে, বলবি, তাইলে সবাই বুঝতে পারবে পালাতে চাইলে তাদের সাথে কি হবে।
তারপর তার সেক্রেটারিকে বলে ছেলেটির পা ভেঙে দিতে। এইসব দেখার পরে সন আবার ঘরে ফিরে আসে। তারপর তার আগের কথা মনে পড়ে, যখন তাকে বন্দি করা হয়। এদিকে কোরিয়ায় ডুখি তার 2 ছোট ছেলেমেয়েকে নিয়ে লন্ড্রি মার্টের লকার রুমে আসে। তারা এখন এখানেই থাকে। ডে কেয়ার ফি দিতে না পারায় বাচ্চা দুটো লন্ড্রি মার্টেই খেলাধুলা করে। ডুখির 2 বান্ধবী বংলিম আর সোকজাও তাদের দেখাশোনা করে। ডিটেকটিভ ডুখিকে ফোন দিয়ে বলে ওরা বার্নার অ্যাকাউন্ট আর বার্নার ফোন ব্যবহার করেছে। তারা অলরেডি টাকা তুলে ফেলেছে, আর কোনোভাবেই টাকা ব্যাক পাওয়া যাবে না। তখন ডুখি বলে আপনি বিগ বসকে ধরতে পারলেই তো টাকা ফেরত পাওয়া যাবে। ডিটেকটিভ বলে সিওলের পুলিশরাই তাকে ধরতে পারেনি, আমি কিভাবে পারবো? ডুখি জানতে চাই তাহলে আমি কি করব। ডিটেকটিভ জানায় কিছু করার নেই, কেস ক্লোজ হয়ে গিয়েছে। কিন্তু ডুখি নাছোড়বান্দা, সে বলে আমি আপনার সাথে দেখা করতে আসছি। তারপরেই রওনা হয়ে যায়। তখনই সন ডুখিকে কল করে। কল ধরে ডুখি জানতে চায় কে। নাম শোনার পরে সে সনকে গালাগালি করতে শুরু করে। সন বলে শান্ত হয়ে আমার কথা শুনুন, আমি আপনার ইনফর্মার হব। কিন্তু ডুখি বুঝতে পারে না সন কি বলতে চাইছে। সন অনেক আস্তে আস্তে বলে আমি আপনাকে ইনফরমেশন দিব। কিন্তু ডুখি কথা বিশ্বাস করে না। সন বলে দয়া করে বিশ্বাস করুন, আমাকে এখানে বন্দি করে রাখা হয়েছে, আর এই কাজ করতে বাধ্য করা হয়েছে। ডুখি বলে তাইলে তুমি পুলিশকে ডাকছো না কেন? সন বলে তারা দেখতে পায় আমি কোন নাম্বারে কল করছি। তখন ডুখি বলে কিন্তু তুমি আমাকে কেন জানাতে চাচ্ছ? সন বলে কারণ আপনি খুব দ্রুত কাগজপত্রের কাজগুলো করতে পেরেছিলেন। অন্যরা সপ্তাহের বেশি লাগে, সেখানে আপনি 1-2 দিনেই করে দিয়েছিলেন। এর থেকে প্রমাণ হয় আপনি এই কাজে লেগে থাকতে পারবেন। আপনি আমাকে একটু সাহায্য করুন, আমি এখান থেকে বের হতে চাই। তখনই একজন ম্যানেজার এসে সনের পাশে দাঁড়ায়। সন অনেক ভয়ে ভয়ে ক্লায়েন্টের সাথে কথা বলার অভিনয় করে। এদিকে ডুকি বলে আমি গাড়ি চালাচ্ছি, তুমি আমাকে 5 মিনিট পরে ফোন করো। তারপরেই সে খাতা কলম নিয়ে রেডি হয় আর ডিটেকটিভকে ফোন করে। কিন্তু ডিটেকটিভ ফোন ধরে না। তারপর সে পুলিশ হটলাইনে ফোন করে আর জানতে চায় আমাকে একজন ইনফর্মার কল দিবে, আমি তার কাছে কি কি জানতে চাইবো। ওইদিকে চায়নাতে কাজের টাইম শেষ হয়ে যাচ্ছে। কল দিয়ে ডুকিকে পাওয়া যাচ্ছে না। এদিকে ডুকি এখনো ফোনে কথা বলছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। সে ধৈর্য হারিয়ে চিল্লাচিল্লি শুরু করে। ফোন রেখে দেয়। কাজের সময় শেষ হতে মাত্র 2 মিনিট। এখনো ডুকিকে পাওয়া যাচ্ছে না। একদম শেষ মুহূর্তে সে ডুকিকে পায় আর তাকে বলে একটি লিংক দিচ্ছি, লিখে নিন। তারপর সে বিল্ডিং এর নাম আর আরো কিছু তথ্য দিয়ে একটি কোড পাঠায়। তা লিখে নেয় ডুকি। CNSGHKFN। এই তথ্য নিয়ে সে পুলিশ স্টেশনে যায়, কিন্তু গিয়ে দেখে অন্য একটি কেসে ডিটেকটিভ ব্যস্ত আছে। কিছুক্ষণ পর সে তথ্যগুলো ডিটেকটিভকে দেয়। সে জিজ্ঞেস করে এগুলো কি। ডুকি বলে সন আমাকে এই কোডগুলো দিয়েছে। প্রথমে বুঝতে পারিনি এগুলো কি। পরে কোরিয়ান কিবোর্ডে ওয়ার্ডগুলো বসিয়ে দেখি একটা ঠিকানা। ঠিকানাটা হচ্ছে চায়নার চিংদাও শহরের চুনহেলো বিল্ডিং এর কাছে 3 তলা একটা বাসা। কিন্তু ডিটেকটিভ তার কথা বিশ্বাস করে না আর বলে এই কেস ক্লোজ হয়ে গিয়েছে, এখানে সঠিক কোনো ঠিকানাও দেওয়া হয়নি, আমি আর কিছুই করতে পারবো না। তখন ডুহি রেগে যায় আর বলে আপনি কি ধরনের পুলিশ যে আপনাকে থালায় সবকিছু সাজিয়ে দিতে হবে, নাইলে কিছু করতে পারবেন না। তারপর সে রাগারাগি করে চলে আসে। লন্ড্রিমাটে ফিরে এসে মোবাইলের অ্যাপ দেখে একই নামে অনেকগুলো জায়গা চিহ্নিত করে। তারপর তার মতোই আরো কিছু ভুক্তভোগীদের খোঁজার জন্য বিভিন্ন জায়গায় পোস্টার লাগায়। পোস্টার লাগাতে গিয়ে তার নজরে আসে একটি পোস্টার যেখানে লেখা ছিল ভয়েস ফিশিং নিয়ে কেউ তথ্য দিতে পারলে তাকে $1,00,000 পুরস্কার দেওয়া হবে। এরপর ডুকি ভুক্তভোগীদের সাথে দেখা করতে যায় আর শুনে কিভাবে তাদের সাথে স্ক্যাম করা হয়েছে। কিছুদিন পর চুপ করে সন আবার ডুকিকে ফোন করে। ডুকি জানায় আমি আরো 9 জন ভুক্তভোগীকে খুঁজে পেয়েছি, কিন্তু তারপরও পুলিশ আমাদের কেস নিতে চাচ্ছে না। সন জানতে চায় কিন্তু কেন তারা আবার ইনভেস্টিগেশন করছে না। ডুকি বলে তারা নির্দিষ্ট একটি ঠিকানা চায়। সন বলে আমার কাছে কোনো মোবাইল নেই যা দিয়ে আমি ছবি বা রেকর্ড করে পাঠাতে পারবো। ডুকি বলে এই কেস নিয়ে আগাতে হলে তোমাকে অবশ্যই একটি সঠিক ঠিকানা আমাকে দিতে হবে। সন জিজ্ঞেস করে আপনি বিল্ডিং খুঁজে দেখেছেন? ডুকি বলে চুনহেলো নামে খুঁজে দেখেছি, 72টা বিল্ডিং আছে। তারপর জানতে চাই এই বিল্ডিং এ ইউনিক কোনো বৈশিষ্ট্য আছে কিনা। সন জানায় এখানে অনেক সেলাই মেশিন আছে। ঠিক তখনই ডুকির বান্ধবী তাড়াহুড়ো করে ডুকিকে ডেকে নিয়ে যায়। সে গিয়ে দেখে চাইল্ড কেয়ারের লোকজন তার ছেলেমেয়েকে নিয়ে যাচ্ছে। চাইল্ড কেয়ারের মহিলাটি বলে আমাদের কাছে রিপোর্ট করা হয়েছিল যে তারা সুস্থ পরিবেশে নাই, তারা লকার রুমে ঘুমাতে পারে না। ডুকি অনেক অনুরোধ করার পরও তারা তার ছেলেমেয়েকে নিয়ে চলে যায়।
দুঃখী আবার ডিটেকটিভ পার্ককে ফোন করে, কিন্তু উনি ওনার সহকারীকে ফোন দিয়ে দেয়। সে নিজে কথা বলতে চায় না। সে জিজ্ঞেস করে, আপনার কিছু বলার থাকলে বলুন, আমি মিস্টার পার্ককে বলে দিব। দুঃখী বলে, ওনাকে বলুন, ওনাকে দেখে আমার এখন ভয় হয় যে প্রত্যেকটা পুলিশ ওনার মতো বদমাশ হবে। তারপর ফোন রেখে দেয়। দুঃখী তার বান্ধবী সকজার সাথে বসে আছে। সকজা তাকে ভেঙে পড়তে মানা করছে আর বলছে এই বিগ বসকে ধরতে হবে, তাই না? তখনই বংলিম আসে। সকজা তাকে জিজ্ঞেস করে, চায়না তো কাছেই, তাই না? চিনদাও সিটি কত দূরে? বংলিম বলে, 1.5 ঘন্টা লাগে যেতে। আমার বোন এরিম সেখানেই থাকে। এটা শুনে দুঃখী আর সকজার মাথায় বুদ্ধি আসে। দুঃখী বলে, তুমি আমাকে একটা সাহায্য করতে পারবে? কিভাবে সাহায্য করব? দুঃখী বলে, বিগ বসকে ধরতে চায়না যাব। বংলিম বলে, তুমি কি পাগল হয়েছো? তুমি কিভাবে ধরবে? পুলিশ তাকে ধরতে পারেনি। কিন্তু দুঃখী ঠিক করেছে সে যাবেই। তারপর সে বলে, তুমি চাইনিজ ভাষা জানো, বিগ বসকে ধরার কথা ভুলে যাও। আমরা ঠিকানাটা খোঁজার চেষ্টা করি। পুলিশ তো বলেছে একটা ঠিকানা দিতে পারলেই তারা আমাদের সাহায্য করতে পারবে। ঠিকানাটা খুঁজে পেলেই আমাদের কেস আবার ওপেন হবে। আর সেই পোস্টারটিও দেখায়, যেখানে স্ক্যামারদের ব্যাপারে ইনফরমেশন দিতে পারলে $1 লাখ দেওয়া হবে। সকজা অনেক এক্সাইটেড হয়ে যায়, কিন্তু বংলিম রাজি হতে চায় না। বলে, কাজের মধ্যে আমরা কিভাবে যাব? দুঃখী বলে, আমরা উইকেন্ডে যাব, আর একদিন ছুটি নিয়ে নিব। তাদের সাথে সকজাও যেতে চায়, কিন্তু দুঃখী বলে, আমরা তো ঘুরতে যাচ্ছি না, কাজ করতে যাচ্ছি, তোমার যাওয়া উচিত না। কিন্তু সকজা যাবেই। এরপর দুঃখী বংলিমকে অনুরোধ করে যে এবারের মতো আমাকে সাহায্য করো, আমার ছেলেমেয়ে ছাড়া আমি থাকতে পারবো না। বংলিম রাজি হয়। শুক্রবারে তারা চায়না পৌঁছায়। ছবি তোলার দায়িত্বে থাকে সকজা। বংলিমের বোন এরিম তাদের রিসিভ করতে আসে। বংলিম সবাইকে তার বোনের সাথে পরিচয় করিয়ে দেয়। এরিম বলে, কোনো চিন্তা করো না, এই এলাকাটা পুরোটা আমি চিনি, তোমাকে আমি সাহায্য করব। গাড়িতে ওঠার পর বংলিম বলে, আমরা কি 3 দিনের মধ্যেই সব জায়গা দেখতে পারবো? তখন দুঃখী বলে, হ্যাঁ, কোনো চিন্তাই করো না, শুধু 9টা ফ্যাক্টরি চেক করতে হবে আমাদের। কিছুক্ষণ পর তারা একটি ফ্যাক্টরিতে পৌঁছায়। কাপড় দেখার নাম করে তারা ভেতরে কি চলছে দেখতে চায়। কিন্তু লোকটি বংলিমকে ধাক্কা দেয়। বংলিমের আঙুল ফ্র্যাকচার হয়ে যায়। সেখান থেকে ওরা ফিরে আসে। এদিকে স্ক্যামিং হাউসে সন সহকর্মীকে বলছে, আমি সেলফোন কোথায় পেতে পারি? সে জিজ্ঞেস করে, ফোন দিয়ে কি করবা? সন বলে, আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে চাই, এভাবে আর ভালো লাগছে না। তখন সহকর্মীটি বলে, ম্যানেজারকে গিয়ে তেল দাও, কাজ হতে পারে। তখনই সেখানে সেই পা ভাঙা ছেলেটি আসে। বন্ধুর মৃত্যু দেখার পর সে এখন ড্রাগ অ্যাডিক্ট হয়ে গিয়েছে। অন্য একটি ছেলের সাথে তার মারামারি বেঁধে যায়। সন তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু দুইজনেই মার খায়। সন ছেলেটিকে ঘরে পৌঁছে দেয়। তখন ছেলেটি বলে, তোমাকে ওরা অনেক টাকার লোভ দেখিয়ে নিয়ে এসেছে, তাই না? আমাদের এখানে আসাই উচিত হয়নি। এরপর সন ম্যানেজারের কাছে যায়। ম্যানেজার জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? সন তাকে টাকা দিতে চায় আর বলে, আমি এখন থেকে যত টাকা উপার্জন করব সব আপনাকে দিব। তারপর জোর করে টাকাগুলো ধরিয়ে দেয় আর বলে, আপনি আমাকে সাহায্য করেন, এভাবে আর মার খেতে পারছি না, আমি ভালো করে কাজ করব। পরদিন দুঃখী আর বংলিম আরেকটি ফ্যাক্টরিতে গেছে, কিন্তু সেখানেও কিছু নেই। এদিকে সনকে প্রমোশন দিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করা হয়েছে। সে এখন তদারকির কাজ করবে, বাইরেও বের হতে পারবে। কাজের জন্য তাকে মোবাইলও দেওয়া হয়েছে। সন কাজের ফাঁকে ফাঁকেই চারিদিকের ছবি তুলতে থাকে। তখনই ম্যানেজার তাকে কল করে অফিস থেকে কিছু ফাইল আনতে বলে। সন ফাইলটা চেক করে দেখে সেখানে সকল ট্রানজ্যাকশন আর ব্যাংক ডিটেলস নোট করা আছে। এগুলোরও ছবি তুলে নেয় সে। তারপর সন টয়লেটে যায় ছবিগুলো পাঠানোর জন্য, কিন্তু নেটওয়ার্ক পায় না আর ছবিগুলো পাঠাতে পারে না। সে ডুখির কোরিয়ার নাম্বারে কল করে, কিন্তু পায় না। সে তো আর জানে না ডুখি চায়না এসেছে। এদিকে ডুখি 9টা ফ্যাক্টরিতেই খোঁজ নেই, কিন্তু কিছুই পায় না। ফিরে যাওয়ার সময় তার বান্ধবীরা বলে, এখন কি করবা? সন বোধহয় তোমাকে মিথ্যে কথা বলেছে। তখন ডুখি বলে, আসলে 9টা না, 72টা জায়গা আছে খোঁজ করার। তার কথা শুনে সবাই চিৎকার করে উঠে। বংলিম বলে, তুমি মিথ্যা কথা বললা কেন? ডুখি বলে, সন আমাকে সেলাই মেশিনের কথা বলেছিল, তাই আমি ভেবেছিলাম কাপড়ের ফ্যাক্টরি। ফ্যাক্টরি 9টাই ছিল। দুঃখী বাকি 63টা জায়গাতেও খোঁজ নিতে চায়, কিন্তু বাকিরা রাজি হয় না। একটি রেস্টুরেন্টে স্ক্যামিং হাউসের সব ম্যানেজাররা এসেছে বিগ বসের সাথে দেখা করতে, কিন্তু বিগ বসের আসতে দেরি আছে। নিজেদের মধ্যে কথা বলতে বলতেই তারা বিগ বসের নামে কমপ্লেন করতে শুরু করে আর বলে, আমাদেরকে ভালো প্রফিট দেওয়া হচ্ছে না, আমরা এত কাজ করছি কিন্তু আমাদেরকে মূল্যই দিচ্ছে না। এদিকে তাদের এ সকল কথা সিসিটিভির মাধ্যমে গাড়িতে বসে শুনছে বিগ বস। তার সেক্রেটারি বলে, এদের কি ব্যবস্থা করব?
বিগ বস বলে কোনো ব্যবস্থাই করতে হবে না, ওদের ব্যবহার করা শেষ হয়ে গেলেই আমি ওদের ব্যবস্থা নিব। এদিকে সন অন্য ম্যানেজারদের সাথে যায় নতুন কর্মচারীদের আনতে, তাদের গাড়িতে তোলা হয়। তারা এখনো জানে না তাদের সাথে আসলে কি হতে যাচ্ছে। তারা ভাবছে নতুন চাকরিতে যাচ্ছে। সনের অনেক খারাপ লাগা সত্ত্বেও কিছু বলতে পারে না। স্ক্যামিং হাউসে পৌঁছানো মাত্রই নতুন ছেলেগুলোর কাছ থেকে সব কেড়ে নিয়ে এক ঘরে বন্দি করে তালা দিয়ে দেওয়া হয়। ম্যানেজার বলে ওদেরকে একদিন না খাইয়ে রাখতে, আর কথা না শুনলে 2 দিন খাবার না দিতে। এরপর সন টয়লেটে যাওয়ার নাম করে চুপি চুপি অফিসে ঢুকে। একটুর জন্য ধরা পড়ে না। অফিসে ঢুকে সিসিটিভিটা অন্যদিকে ঘুরিয়ে দেয়, কিন্তু মোটু ম্যানেজার খেতে ব্যস্ত থাকায় টের পায় না। সন অফিসের কম্পিউটার দিয়ে ছবিগুলো ফ্যাক্স করে। তখনই সেই পা ভাঙা ছেলেটি সেখানে আসে। সন তাকে অনুরোধ করে কাউকে কিছু না বলতে, আর তাকে সাহায্য করতে, আর বলে আমরা এখান থেকে বের হতে পারবো, তুমি যে অফিসে ঢোকা থেকে ওদের আটকাও। ছেলেটি বেরিয়ে আসে। ফ্যাক্স লোড হতে আর 10% বাকি আছে। ওইদিকে ছেলেটি অফিস ম্যানেজারের কাছে ড্রাগ চায় আর সময় নষ্ট করার চেষ্টা করে। সন প্রার্থনা করতে থাকে তাড়াতাড়ি কাজ হওয়ার জন্য। সে ফ্যাক্স পাঠাতে সক্ষম হয়। এদিকে কোরিয়ার পুলিশ স্টেশনে ফ্যাক্সগুলো এসে পৌঁছেছে। ডিটেকটিভ পার্কে তার অ্যাসিস্ট্যান্ট বলে ডুখির ইনফর্মার অনেক ইনফরমেশন পাঠিয়েছে। ক্যাপ্টেন একদম আশ্চর্য হয়ে গিয়েছে এগুলো দেখে। পার্ক বলে ক্যাপ্টেন তো সহজে আশ্চর্য হয় না। ভেতরে ঢুকে দেখে সবাই ইনফরমেশনগুলো সাজাতে ব্যস্ত। ক্যাপ্টেন জিজ্ঞেস করে ডুখিকে। সে লন্ড্রি মাঠে কাজ করে, ভয়েস ফিশিং এর শিকার হয়েছিল। সন নিজের পরিচয় সহ ছবিও পাঠিয়েছে। ওইদিকে চায়নাতে ডুখি আর বংলিম আরো কিছু জায়গায় খোঁজ নেয়। তারপর সবাই একসাথে খেতে বসে। তখনই ডিটেকটিভ পার্কের কল আসে। পার্ক বলে আপনাকে এতবার ফোন করছি, আপনাকে পাওয়াই যাচ্ছে না। ডুখি বলে আমি চায়না এসেছি বিগ বসকে ধরতে। পার্ক অবাক হয়ে যায় আর বলে আপনার জন্য 400 পেজের ফ্যাক্স পাঠানো হয়েছে। স্ক্যামিং সেন্টারের ছবি, ভুক্তভোগীদের ডিটেলস আছে, অ্যাটলিস্ট 2700 জন ভুক্তভোগী, আর $17 মিলিয়ন নেওয়া হয়েছে। পরিমাণ শুনে ডুখিরা অবাক হয়ে যায়। পার্ক বলে আপনাকে সত্যিই সন তাইলে কল করেছিল? ডুখি বলে আপনাকে কতবার বলেছি, আপনি তো বিশ্বাস করেননি। তারপর পার্ক ক্ষমা চায়। ডুখি ছবি আর ইনফরমেশন গুলো চাইলে পার্ক তাকে পাঠিয়ে দেয়। ডিটেকটিভকে এক হাত নিতে পেরে তারা খুব খুশি হয়। চুন হেলো বিল্ডিং এর ছবি পাওয়ার পর তারা আবার খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোঁজার পর বিল্ডিংটা তারা খুঁজে পায়। চুপচাপ বিল্ডিং এর ওপর নজর রাখতে শুরু করে। বংলিম বলে ডিটেকটিভ পার্কে জানাও আমরা ঠিকানা পেয়ে গেছি। কিন্তু ডুখি বলে আগে সনের একটা ছবি তুলতে হবে কনফার্ম করার জন্য। তখনই সন আর আরেকজন বাইরে বের হয়। সকজা সনের ছবি তুলে নেয়, কিন্তু ছবি চেক করতে গিয়ে দেখে সে মেমোরি কার্ডই ভরেনি। সবাই তাকে অনেক বকাঝকা করে। ডুখির নজর পড়ে রাস্তার পাশে দর্জির ওপর। তারপরে ডুখি সেখানে দর্জির কাজ নেই, আর সাথে থাকে বংলিম, কারণ সে চাইনিজ ভাষা জানে। তারা সেলাইয়ের বাহানায় স্ক্যামিং সেন্টারের ওপর নজর রাখে। সন আবার বাইরে বের হয়ে আসে। এবার সোকজা ছবি তুলে নেয়, কোনো ভুল করেনি। ডুখি আর বংলিম একটা সাইনবোর্ড হাতে নিয়ে বিভিন্নভাবে সনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু সন কোনোভাবেই সেদিকে তাকায় না। তখন ডুখি তার নাম ধরে চিৎকার করে। সন ঘুরে তাকায়, কিন্তু বুঝতে পারে না কিছু। তারপর গাড়িতে উঠে যায়। তখনই বংলিম খেয়াল করে তারা সাইনটা উল্টা করে ধরে আছে। গাড়ি যখন তাদের সামনে, তখন তারা সাইনবোর্ডটি সোজা করে, আর সন লেখাগুলো পড়তে পারে। তখনই সন বুঝতে পারে মহিলাটি হচ্ছে ডুখি, কারণ সন একদম প্রথমে যে কোডটা ডুখিকে পাঠিয়েছিল সেইটাই সাইনবোর্ডে লেখা ছিল, CNSGHKFN। এরপরে দেখা যায় কোরিয়ায় ডিটেকটিভ পার্ক তার ক্যাপ্টেনকে বলে আমাকে চায়না যেতে দেন বিগ বসকে ধরার জন্য। কিন্তু ক্যাপ্টেন বলে সঠিক ঠিকানা পেলেই যেতে দেওয়া হবে। পার্ক বলে আমরা আশা করতে পারি না আমাদেরকে সবকিছু থালায় সাজিয়ে দেওয়া হবে। আমাকে চায়না যেতে দিন, আমি ঠিকানা খুঁজে বের করব। ঠিক তখনই ডুখি আসল ঠিকানা আর সনের ছবি সহ মেসেজ পাঠায় পার্ককে। পার্ক মেসেজটা তার ক্যাপ্টেনকে দেখায় আর বলে আমি চায়না যাচ্ছি। এদিকে চায়নাতে পরদিন আবার ডুখি আর বংলিম কাজে এসেছে, কিন্তু বংলিমের পেট খারাপ, তাই সে টয়লেটে যায়। তখনই ডুখি দেখতে পায় সন কিছু কাপড় নিয়ে তার দিকেই আসছে, কিন্তু অন্য একটা ছেলেও সনের সাথে আসে। ডুখির কাছে এসেই সন কোরিয়ান ভাষায় বলে এই কাপড়গুলো ঠিক করতে হবে। ডুখিও কোরিয়ান ভাষায় কিছু বলতে যাচ্ছিল, তার আগে অন্য ছেলেটি বলে এই এটা কি কোরিয়া, যে কোরিয়ান বলছো? তারপর ছেলেটি চাইনিজে ডুখিকে বলে কি কি করতে হবে, কিন্তু ডুখি চাইনিজ ভাষার কিছুই বোঝে না। সে বোকার মতো তাকিয়ে থাকে। ছেলেটি রাগ করে উঠে যেতে চাইলে ডুখি তাদেরকে ভাঙা ভাঙা ইংলিশে বলে সে বুঝতে পেরেছে। তারপর কাজ করতে শুরু করে।
কিন্তু ছেলেটি সেখানে বসেই থাকে। তখন বংলিমও ফিরে আসে, তাদের সাথে কথা বলে। একটু পরেই ছেলেটি সনকে বলে কিছু খাবার কিনে আনো। তখন বংলিম বলে কফি খাবে, ছেলেটি রাজি হয়। বংলিম ছেলেটাকে সাথে নিয়ে যায়। সেই সুযোগে সন জিজ্ঞেস করে, আপনি আসলেই দুঃখী? দুঃখী বলে, সামনের ঝুড়িতে একটা মোবাইল আছে, সেটা নিয়ে যাও। সন সাবধানে মোবাইলটা পকেটে ভরে নেয়। রাত্রেবেলা সন টয়লেটে গিয়ে মোবাইলটি অন করে। মোবাইলের পিছে একটি চিরকুট পায়। সেখানে লেখা ছিল যে কোনো এমার্জেন্সি হলে কল দিতে, আর ডিটেকটিভ পার্ক আগামীকাল পুলিশ নিয়ে আসবে। পার্ক কল করে দুঃখীকে জানায় সে রাত ৩টায় সেখানে পৌঁছাবে। চাইনিজ পুলিশদের নিয়ে সকালে রেড দিবে। দুঃখী স্ক্যামিং সেন্টারের বাইরেই দাঁড়িয়ে থাকে। সেন্টারের বাথরুমের ভিতরে সেই পা ভাঙা ছেলেটি ড্রাগ নিয়ে অজ্ঞান হয়ে যায়। অন্য রুমে সব ম্যানেজাররা একসাথে বসে আছে, বিগ বস তাদের সাথে দেখা করতে আসবে। এটা শুনে সন বলে, আমি টয়লেট থেকে আসছি। টয়লেটে গিয়ে সন মেসেজ পাঠায় যে বিগ বস আসছে। মেসেজ পেয়ে সোকজার ঘুম ভেঙে যায়। তারা সেন্টারের বাইরেই আছে নজর রাখার জন্য। সোকজা তাড়াহুড়ো করেই গাড়ি থেকে বের হয়ে ডুকিকে মেসেজটা দেখায়। তারা দৌড়ে সবাই গাড়িতে উঠে। গাড়িতে উঠে ডুকি সনকে মেসেজে বলে, প্যানিক করো না, সকালেই পুলিশে আসবে। সোকজা ক্যামেরা নিয়ে রেডি হয় বিগ বসের ছবি তোলার জন্য। তখনই দুইটা মাইক্রোবাস সেন্টারের সামনে দাঁড়ায়, আর অনেকগুলো ছেলেপেলে গাড়ি থেকে নেমে সেন্টারে ঢুকে পড়ে। কিন্তু ডুকিরা বুঝতে পারে না কি হচ্ছে। ছেলেপেলেগুলো ভেতরে ঢুকেই সবাইকে চাকু মারতে থাকে। আসলে বিগ বস অর্ডার দিয়েছে এই সেন্টারে সব ম্যানেজারকে মেরে ফেলতে। এখানকার কর্মচারীদের অন্য জায়গায় নিয়ে যাবে, আর এই সেন্টারটা অফ করে দেওয়া হবে। সবকিছু দেখে সন টেবিলের নিচে লুকিয়ে যায়, কিন্তু তাকেও টেনে বের করে চাকু মেরে দেয়। সেই সময়ই সেন্টারের বাইরে বিগ বসের গাড়ি এসে দাঁড়ায়। সকজা চুপ করে ছবি তুলতে থাকে। তারপরেই দেখে আরো বড় একটি গাড়ি আসছে। এখনো তারা বুঝতে পারে না আসলে কি হচ্ছে ভিতরে, কিন্তু আন্দাজ করে কোনো গন্ডগোল হয়েছে। বিগ বস গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকে যায়। দুঃখী ভিতরে যেতে চায়, কিন্তু তার বান্ধবীরা বলে তুমি গিয়ে কিছুই করতে পারবে না, আমাদেরকে পার্কের জন্য অপেক্ষা করতে হবে। তখন ঘড়িতে বাজে রাত 2টা 46 মিনিট। আরো 15 মিনিট পর পার্ক চায়না পৌঁছবে। তখনই তারা দেখে সেন্টারের কর্মচারীদের গাড়িতে তোলা হচ্ছে। এটা দেখেই দুঃখী বুঝতে পারে ওরা পালিয়ে যাচ্ছে। এদিকে টয়লেটে অজ্ঞান হয়ে থাকা পা ভাঙা ছেলেটি হুঁশ ফিরে পায়, বাইরে বের হয়ে আসে, আর বিগ বসকে দেখে নেয়। তারপর সে লুকিয়ে যায়। বিগ বস চলে গেলে সে নিচে নেমে দেখে সব ম্যানেজারদের লাশ পড়ে আছে। চারিদিকে ড্রাগ ছড়িয়ে ছিটিয়ে আছে। পুলিশ যেন মনে করে ড্রাগ নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে এরা মারা গিয়েছে, তাই ইচ্ছে করেই ড্রাগ ফেলে রেখে গিয়েছে বিগ বস। দুঃখী পার্ককে কল করে আর বলে, আপনি কোথায়, এরা সবাই পালিয়ে যাচ্ছে। পার্ক বলে, আমি কেবল চায়না পৌঁছালাম। কিন্তু সে আবার দুঃখীর কথা বিশ্বাস করে না যে বিগ বস পালিয়ে যাচ্ছে। দুঃখী তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পার্ক বলে, আপনি আর কিছু করবেন না, এখন আমি দেখছি কেসটা। এদিকে বিগ বস গাড়িতে উঠে রওনা হয়ে যায়। দুঃখীর বান্ধবীরা বলতে থাকে এখন কি করব। তখন দুঃখী বলে বিগ বসকে ফলো করব। তারাও রওনা দেয়। ঠিক তখনই তাদের গাড়ির সামনে এসে পড়ে দুইজন। পা ভাঙা ছেলেটি সনকে পিঠে নিয়ে বের হয়ে এসেছে। দুঃখী সনের অবস্থা দেখে কান্না করতে শুরু করে। অ্যাম্বুলেন্স কল করা হয়। সন মোবাইলটা দুঃখীকে দিয়ে বলে, এখানে আমি সব রেকর্ড করেছি। আর বলে, আপনাকে স্ক্যাম করার জন্য আমি খুবই দুঃখিত। আমি এটা করতে চাইনি, কিন্তু আমাকে বাধ্য করা হয়েছে। তারপর সে অজ্ঞান হয়ে যায়। পা ভাঙা ছেলেটি বলে সে বিগ বসকে খুব ভালোভাবে দেখেছে, আর তার একটা ছবি আঁকিয়ে দেয়, যা দেখে কাউকে খুঁজে বের করা অসম্ভব। দুঃখী মোবাইলে রেকর্ড করা ভিডিওটা অন করে। বংলিমকে বলে, কি বলছে দেখো তো। বংলিম ভিডিও দেখে দেখে বলে, বিগ বস ড্রাগ চারিদিকে ছিটিয়ে রাখার আদেশ দিচ্ছে। সে তার সেক্রেটারিকে জিজ্ঞেস করছে এয়ারপ্লেনে টিকিট কাটা হয়েছে কিনা। তারপরে চিৎকার করে বলে ওঠে, বিগ বস চিংদাও এয়ারপোর্টে যাচ্ছে। তখনই অ্যাম্বুলেন্স আসে। সনকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে দুঃখীরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। রাস্তায় যেতে যেতে সে ভিডিওটা দেখতে থাকে। বিগ বসের হাতের ঘড়িটি আর হাত নাড়ানোর ভঙ্গিমাটা তার চোখে ধরে। এদিকে পার্ক আর তার পার্টনার স্ক্যামিং সেন্টারে পৌঁছায়। বংলিম তার কাছে এসে বলে, আমি দুঃখীর বান্ধবী, আর এই ছেলেটা সনের বন্ধু। কিন্তু পার্ক তাদেরকে পাত্তা দেয় না। তার স্বভাবই এটা, ঠিক মতো কথা শুনতে চায় না। পার্ক পুলিশের সাথে কথা বলতে গেলে কিছুই বুঝতে পারে না, কারণ সে চাইনিজ ভাষা জানে না। তখন বংলিম সাহায্য করে। তখন পার্ক বংলিমকে সাথে নেয়। পার্ক জিজ্ঞেস করে এখন কি অ্যাকশন নেওয়া হবে। বংলিম ট্রান্সলেটর হিসেবে কাজ করছে। চাইনিজ পুলিশ জানায় এটা এখন ড্রাগ কেস, যেহেতু ক্রাইম সিনে ড্রাগ পাওয়া গেছে।
পার্ক ক্যাপ্টেনকে কল করে সব জানায়। ক্যাপ্টেন তাকে বকাঝকা করে। পার্কও রাগারাগি করে ফোন রেখে দেয়। তারপর চাইনিজ পুলিশকে বলে বিগ বস এয়ারপোর্টে গেছে, আমার সাথে 2জন অফিসার দেন, আমি তাকে ধরতে যাব। কিন্তু তারা রাজি হয় না। তখন বং লিম তাদেরকে থ্রেট দেয় আর বলে, আমি মিডিয়াকে বলে দিব তোমাদের জন্য বিগ বস পালিয়ে গেছে, এমনকি ইন্টারন্যাশনাল মিডিয়াতেও এই খবর দিয়ে দিব। পার্ক আবার অনুরোধ করে, তখন তারা রাজি হয়। এদিকে ডুখি আর সকজা এয়ারপোর্টে পৌঁছায়। পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যায়। এয়ারপোর্টে ঢুকে ডুখি চারিদিকে খুঁজতে থাকে কালো টুপি পরা বিগ বসকে। হুট করেই তার একজনকে চোখে পড়ে, কিন্তু তার পিছে গিয়ে দেখে অন্য কেউ। তারপর 2 তলায় ওঠার সময় ঘড়ি নাড়ানোর শব্দ কানে আসে। পিছে ঘুরে দেখে একটা লোক তার হাতের ঘড়িটি নাড়িয়ে ঠিক করছে, একদম ভিডিওতে যেরকম দেখেছিল তেমন ভাবেই। তখনই ডুখি বুঝতে পারে এই লোকই বিগ বস। ডুখি আর সকজা বিগ বসকে ফলো করতে করতে লাউঞ্জে চলে আসে। মুখের সামনে বই ধরে বিগ বসের ওপর নজর রাখতে থাকে, কিন্তু তারা ধরা পড়ে যায়। বিগ বস তাদের সামনে এসে বসে আর বলে, তোমরা কারা, আমাকে ফলো করছো কেন, পুলিশ তোমরা? সকজা অনেক ভয় পেয়ে যায় আর বলে, কেউ না। কিন্তু ডুখিও ভয় পায়, কিন্তু সে ভুক্তভোগী বলে, তুমি আমাকে স্ক্যাম করেছো। বিগ বস বলে, কয় টাকা হারিয়েছো? ডুখি জানায় $32,000। বিগ বস বলে, মাত্র এই কটা টাকার জন্য আমাকে ফলো করছো? তারপর সে ডুখিকে $1,00,000 দেয় আর বলে, এটা নাও, এখান থেকে ভাগো। অন্যের টাকা চুরি করে আবার সেই টাকারই গরম দেখাচ্ছে এই বাটপার লোকটা। বিগ বস উঠে চলে যায়। সকজা বলে, চলো আমরা যাই, টাকাও পেয়ে গেছি, এই লোকের সাথে আমরা পারবো না। কিন্তু ডুখি বিগ বসের পিছে যায়। সকজা তাকে আটকানোর চেষ্টা করলেও সে শুনে না। তারপরেই দেখা যায় এরিমকে। সে এয়ারপোর্টের পুলিশদেরকে স্ক্যামার ধরতে সাহায্য করতে বলছে, কিন্তু তারা তার কথা শুনছে না। এরিমকে দেখে সকজা দৌড়ে আসে আর বলে, ডুখি বিগ বসের পিছে গেছে, আমি তাকে আটকাতে পারিনি। এদিকে ডুখি বিগ বসকে খুঁজে পেয়ে ভয়েস ফিশিং বলে চিৎকার দেয় আর তার কাছে যে টাকাগুলো তার মুখে ছুঁড়ে মারে আর গালাগালি করে। বিগ বস জিজ্ঞেস করে, তুমি কি চাও? আমি তোমাকে টেনে নিয়ে যাওয়ার আগেই তুমি নিজে সারেন্ডার করো। ডুখির উত্তর শুনে বিগ বসের মাথায় রাগ উঠে যায়। সে টেনে হিঁচড়ে ডুখিকে মেন্স ওয়াশরুমে নিয়ে আসে আর পিটাতে শুরু করে। সেক্রেটারি এসে বলে ফ্লাইটের টাইম হয়ে গেছে। তখন বিগ বস ডুহিকে ফেলে রেখে চলে যায়। লাউঞ্জে ঢোকার আগে বিগ বস নিজের পকেট চেক করে দেখে তার পাসপোর্ট আর টিকিট নেই। সে বুঝতে পারে এটা ডুখির কাজ। এদিকে ওয়াশরুমে একটি লোক আসে। তারপর সে ডুখিকে দেখে পুলিশকে ফোন করে। তখনই বিগ বস সেখানে আসে আর দেখে ডুখি তার পাসপোর্ট আর টিকিট হাতে নিয়ে বসে আছে। পাসপোর্ট ফেরত চাইলে পাসপোর্টের পৃষ্ঠা ছিঁড়ে ডুখি খেয়ে ফেলে। বিগ বস আবার তাকে মারতে শুরু করে। ডুখি তাকে বলে, তুমি কাউকে কাঁদালে তোমাকে আরো বেশি কাঁদতে হবে। বিগ বস তখন ডুখির গলা চেপে মেরে ফেলার চেষ্টা করে। দেরি হয়ে যাওয়ার আগেই পুলিশ এসে সেখানে উপস্থিত হয়। ডিটেকটিভ পার্ক ডুখির অবস্থা দেখে বিগ বসকে পিটায় আর গ্রেফতার করে। পার্ক ডুখিকে ধন্যবাদ জানায় আর বলে, আপনার জন্যই আমরা বিগ বসকে ধরতে পারলাম, কিন্তু আপনাকে এত নিষেধ করার পরও একা একাই এগুলো করতে এসেছেন, কি অবস্থা হয়েছে আপনার। ডুখির বান্ধবীরা কাঁদতে কাঁদতে সেখানে আসে আর তাকে জড়িয়ে ধরে। তারা সবাই ওয়াশরুম থেকে বের হয়ে আসে। বংলিম বলতে থাকে, আমার বান্ধবী বিগ বসকে ধরেছে। ডুখি নিজের প্রতি গর্ববোধ করে। সবাই কোরিয়াতে ফিরে আসে। সন তার জবানবন্দি দেয় আর সেই বিগ বসের উকিল ডুখির পিছে ঘুরতে থাকে সেটেলমেন্ট করতে রাজি করানোর জন্য, কিন্তু ডুখি তাদের প্রস্তাব নাকচ করে দেয়। ডুখি তার ছেলেমেয়েদের ফিরে পায়, কিন্তু $1,00,000 যে পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছিল তা আর দেওয়া হয়নি। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন গল্প নিয়ে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সিনেমা সিটি বাংলার সাথেই থাকুন আর নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।